কাছাড় জেলার বরখোলা চক্রের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে চাঁদপুর গ্রামে একজন অতি কম বয়সে অনেক সংগ্রাম করে ৩-৪ ভাই বোনকে প্রতিষ্ঠিত করে উনি নিজেও প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন দেখা যাক। আজকে আমার শিবানী এক্সপ্লোরার পডকাস্ট চ্যানেলে উনাকে স্বাগত জানাচ্ছি। উনি আর কেউ নন, আমাদের প্রত্যেকের পরিচিতি এবং প্রত্যেকের জনপ্রিয় ধামাইল শিল্পী বীণাপাণি নাথ মহাশয়া। নমস্কার। নমস্কার, আপনাকে আমার শিবানী এক্সপ্লোরার পডকাস্ট চ্যানেলে স্বাগত জানাচ্ছি। খুবই আনন্দ লাগলো আমি এই চ্যানেলে এসে বা এই ব্রডকাস্টের সামনে এসে বসে ২-৪টি কথা বলার সুযোগ পেয়ে খুবই আনন্দ হচ্ছে। অশেষ ধন্যবাদ। এই ধরনের যে মানসিকতা নিয়েই আমি পডকাস্ট চ্যানেলটা শুরু করেছি। আমাদের বরাক ভ্যালিতে অনেক গুণীজন আছেন, প্রপার উনাদের এক্সপ্লোর করা হয় না। তো আমার দ্বারা প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে যাওয়াটাও সম্ভব হয় না, তার জন্য মানে এটা চেষ্টা করছি। আজকে থেকে আমি প্রথম স্টার্ট করেছি পডকাস্ট চ্যানেলটা। তো প্রথমেই উনাকে আমি ডেকেছি যেহেতু উনি অনেক গুণী ধামাইল শিল্পী অনেক, আমরা সবাই জানি উনাকে ধামাইল শিল্পী, কিন্তু ধামাইল শিল্পীর আগে উনি কিভাবে এই যে সংগ্রাম করে উনি যখন মাত্র 15 বছর ছিলেন উনার মা বাবা দুজনকে হারিয়েছেন। মা বাবাকে হারানোর পর আমরা জেনেছি 3 বছরের একটা ছোট বোন, 6 বছরের ভাই আর 12 বছরের আরো একটা বোন। কিভাবে উনাদেরকে মানুষ করেছেন আপনার নমস্কার, মানে কি বলবো আপনাকে, এত কঠিন সংগ্রাম, মানে 15 বছর বয়সে এগুলা করা কিন্তু অনেক বড় ব্যাপার। তো আপনি যেহেতু বড় ছিলেন, কি অভিজ্ঞতা ছিল, কিভাবে উনাদেরকে মানুষ করেছেন, একটু আপনার জীবনী কথা নিয়ে দর্শকদেরকে বলছি, মানে উনারাও যেন ইন্সপায়ার হন। ঠিক আছে, আমার অভিজ্ঞতা 15 বছর বয়সের আর কি বা অভিজ্ঞতা। একদিকে মাত্র 2 মাস ডিফারেন্সে মা বাবা মারা গেছেন, চোখের জলে বাসতেছি, অথচ এদের দেখতেও লাগবো 3, 6 আর 12 বছরের ভাই বোন। তারপরে বাড়িতে পোস্ট অফিস আছে, ব্রাঞ্চ পোস্ট অফিস। বাবা ওই পোস্ট অফিসে শেষ জীবনে কাজ করতেন, এর আগে তো রেলওয়ে স্টেশন মাস্টার ছিলেন। তো বাবা মারা যাওয়ার পরে ওই পোস্ট অফিসটাও আমাকে চালাতে হচ্ছে, মানে পোস্টমাস্টার হিসাবে। ওইদিকে ভাই বোনও দেখতাম, ক্ষেত খামার অনেক আছে, 14 জন মানুষে ক্ষেতের কাজ করতো আমাদের। তো ওইসব না, তখন আমি স্কুল স্টুডেন্ট, ক্লাস 9-এ পড়তেছি। কতটুকু পড়াশোনা করেছেন? ক্লাস 9 পর্যন্ত। গ্রামে কি ছিল ক্লাস 9 পর্যন্ত, না একটু বাইরে গিয়ে পড়াশোনা করতে হয়েছিল? গ্রামে অনেক এলপিটা পাশে ছিল, হাই স্কুলটা গণিরগ্রাম হাই স্কুল, বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূর। তখনকার দিনের তো যাতায়াত ব্যবস্থাটা খুব একটা ভালো ছিল না, পায়ে হেঁটে। কটা থেকে ক্লাস শুরু হতো? 10টা 3টা। আচ্ছা আচ্ছা। তার কোনোদিন হয়তো এটা তো বিশেষ আরো যাতায়াত করতেন ছিল। আচ্ছা, তখনকার সময়ে আমি দেখছি মেয়েরা বেশিরভাগ এমবিতে পড়তো। আর শুধুমাত্র এটা একটা এসে লেখা হয়েছিল পরীক্ষাতে, তারাই লেখছে স্কুল স্টাফে, যে একটা মেয়ে শুধু হাই স্কুলে ভর্তি হইল, সেটা আমি। দেখুন আপনারা, এর জন্যই আমি ওনাকে বেছে নিয়েছি। অনেক কথা আছে ওনার, আপনারা শুনলে অনেক ইন্সপায়ার হবেন একদম, কিন্তু মানে স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তারপর এই তো পড়াশোনা চললো। দূরের স্কুল, পায়ে হাঁটা ছাড়া কোনো ব্যবস্থাই নাই, রাস্তাঘাটও সেই রকম না। শুকনা দিনে ধান কাটা হইলে মাঠে দিয়ে হাঁটা, আর বর্ষার দিনে একটা ইএনডির বাদে ঘুরিয়া মানে প্রায় 6-7 কিলোমিটার হাঁটতে হইতো। ওই রকম পড়াশোনা করতাম, খুব কষ্ট করে, অনেক কষ্ট। তো 9-এর নভেম্বর বাবা যখন মারা যান তখন আপনার বয়স ছিল 15 বছর। ওই 15-এর আগের তো পড়াশোনা, যেটুকু পড়াশোনা। আর মেট্রিক দেওয়া হয় নাই, মানে বাবা মারা ডিসেম্বর, তখন তো ডিসেম্বরে পরীক্ষা হইতো, আর নভেম্বরেই বাবা মারা গেছে। এই ক্লাস 10। অত্যন্ত দুঃখজনক ব্যাপার, নয়তো উনি একদম তখনকার দিনের ম্যাট্রিক পাস।
9 পাস মানে অনেক বড় কথা। তো তখন ভাই বোনদের বয়স একদম ওই ছোট তো ছোট ছোট। 3, 6 আর 12। ওনাদের নাম একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ। নাম কি? যে 12 বছরের যে বোন আমার ছিলেন। ইমিডিয়েট ছোট বোন হইল, আমার নাম বিনা, আর ওই বোনটার নাম হইল বেলা, বিনা পানি বেলা রানী। আর এরপর হইল ভাই। তো বেলা রানী যে এখন আছে, আমরা বরখোলা চক্রের গত এমএলএ ছিল কিশোরনাথ। আচ্ছা, কিশোরনাথের মা। কিশোরনাথের মা আচ্ছা। আমার 2 নম্বর বোন। এরপরে তো ছোট ভাই ননীগোপাল নাথ। ননীগোপাল নাথ যে যিনি চাষাবাদের কথা, হ্যাঁ হ্যাঁ, চাষাবাদ। তখনকার দিনে চাষাবাদের কথা মানে আমরা রেডিওতে প্রায় শুনতাম, কিন্তু আমরা তো একদম ছোট ছিলাম তখন। তো বুঝতেই পারছেন অনেক গুণী পরিবারের উনি একজন। চাষাবাদের কথা মানে উনিই চালাতেন, ননীগোপাল নাথ। ওই তো তারই বয়স 6 বছর 6 বছর যখন মা বাবা মারা যান। আর কিশোরনাথের মা 12, আর আরো এক বোন নরসিংপুরে আছে 3 বছর, মাত্র 3 বছর বয়সের। এদের নিয়ে তো আমি সংসার, মা বাবার বাড়ি ঘর মেনটেন করে। কাকা যেটা কেউ ছিল না, তো আমি এতে সব পাড়া প্রতিবেশী সম্পত্তি, এত বড় বাড়ি আপনার কিভাবে মানে চালালেন তখন? জানি না, এটা ঠাকুরে বা আমার মা বাবার আশীর্বাদে একটা শক্তি বা ধৈর্য আছে শরীরে। আমি নিজে পাড়াপড়শি কেউ সাহায্য সহযোগিতা করেছেন? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গোষ্ঠী সবাই, হিন্দু মুসলিম সবাই সাহায্য করছে আমাকে। তখনকার দিনের সরল মনা মানুষ একদম। খেতে কয় বিঘা জমিতে কতটা দান, এই আইডিয়া তো আমার নাই। আমি তো স্কুল স্টুডেন্ট মাত্র। তো ওই আমার এই এরিয়ার মুসলিম ভদ্রলোকরা খুবই ভালো হেল্প করেছে, তারা হেল্প করছে। হিন্দু তো থাকবেই, মুসলিমরাও মানে কোন জমিতে কত দান এরার আইডিয়া আছে। তো আমি যখন তারা ক্ষেত করিয়া ধান আনতে, আগে যেমন বাবা যাইতা বা অন্য কেউ ধান আনবার, এরা 2 ভাগ করিয়া দান দিত। তো 1 ভাগ নিজে আনতাম, 1 ভাগ তারা রাখতো, সামনাসামনি ভাগ করতো। ওইটা হইলো তার একটা নিয়ম। কোনো ঠকাঠকি নেই? নাই, ঠকাঠকি নাই। তারপরে ওরকম করিয়া তারপর মানে বাড়িতে যখন পোস্ট অফিস ছিল, তো আপনি তখন মানে পোস্ট অফিসের কাজ করতেন বাবার পরিবর্তে। তখনকার সময়টা সাল কত হবে মনে আছে আপনার? ওই 1953 বা 1953 টু 1958 পর্যন্ত 5 বছর ওইটা পোস্ট অফিস। 5 বছর উনি পোস্ট অফিসে কাজ করেছেন। 1953 15 বছর বয়সে উনি পোস্ট অফিসে কাজ করেছেন। আমার একটা কথা জানার খুব ইচ্ছে হচ্ছে, মানে তখনকার দিনে কি আপনি মানে প্রথম ফার্স্ট লেডি ছিলেন পোস্টমাস্টার? এরকম তো শোনা যায় ফার্স্ট লেডি না? তো একটা সুন্দর কথা, খুব মানে ভালো লাগলো, উনি ফার্স্ট লেডি ছিলেন পোস্টমাস্টার, লেডি পোস্টমাস্টার। তো এটা আরো একটা বড় ইয়ে। তারপর কিভাবে মানে আপনি যেহেতু স্কুল টিচার, কিভাবে আসা আপনার? স্কুল টিচার আরো কিছু পরে মানে এরিয়ার মানুষের একটা ইচ্ছা যে তোমার বাবার এত সম্পত্তি, বাবাও নাই মাও নাই, মা বাবার নামে একটা স্কুল করো। আমরা এরিয়ার সুবিধা হবে, রাস্তাঘাটের সুবিধা নাই, ফার্লং 2 ফার্লং 3 ফার্লং দূরে গিয়ে পড়তে লাগে, মানে মাইলখানে। তো এলপির বাচ্চারা তো সাধারণত 8-10 বছর, ওই তাদের কথাই আমি একটা স্কুল তৈরি করছি বাবা মার নামে। তো দুর্ভাগ্য হইল মা বাবার নামটা আর আসে নাই। অনেক লেখালেখি করতে করতে আসবে, কখন ইন্সপেক্টর অফিসে যাই, কখন গৌহাটির খবর পাঠাই, চিঠি পাঠাই, ও বয়সেও আমি, কিন্তু নামাকরণটা হয় নাই। স্কুল বাবার নামের লেগে তো দিয়েছিলাম, তাই এই তো চললাম। এরপরে তারপর স্কুলটা কি গ্রান্ট হলো? স্কুলটা গ্রান্ট হয়েছে? হ্যাঁ, স্কুল তো গ্রান্ট হয়েছে। ওই স্কুলে আমি চাকরি করছি। তো আমি কবে গ্রান্ট হলো? স্কুল খোলার কতদিন পর গ্রান্ট হলো? তো স্কুল 69। হ্যাঁ, এর আগে তো আমি পোস্ট অফিসেও আছি। 68 পর্যন্ত। তারপরে যখন গ্রামে ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, মানে গ্রামে যেসব গ্রামে স্কুল নাই, জায়গা দিলে, ঘর দিলে স্কুল ওই প্রত্যেক জায়গাতে হইব। তখন ওই আমি দিছি 2 বিঘা জায়গা। বাই তো 18 বছর হয় নাই, ধান করার মতন বয়স।
তার মানে সেই ইয়ে তো অধিকার পায় নাই। আমার বয়স হইলেও তবুও ভাই তো এখন, তবুও আমি দিছি। উনি জমি দান করার পর স্কুল হয়েছে, স্কুল হওয়ার পর আপনি চালিয়েছেন, চালানোর পর কত বছর পর গ্রান্ট হলো স্কুলটা? 1 বছর। এটাও আরো একটা সুখবর, 1 বছরের মধ্যে কিন্তু ওনার স্কুলটা গ্রান্ট হয়ে গেল। কোনোদিন এরকম হয় না, কিন্তু আমার স্কুলটা মানে জানি না প্রপার স্টুডেন্টরা পড়াশোনা করছে, হয়তো বা সরকারের নজরে এসে গেছে, ভালো ক্লাস চলছে, রেজাল্ট ভালো হচ্ছে, এর জন্য হয়তো বা 1 বছরের মাথায় ওনার স্কুলটাই গ্রান্ট হয়ে গেছে। এটা একটা আশ্চর্য। আর মাত্র 15 জন স্টুডেন্ট নিয়ে স্কুল স্টার্ট করছে। আচ্ছা, তারপরে তো আশেপাশের থেকে আসছেই। তো 60-এ স্কুল স্টার্ট করছি, 61-তে গভর্নমেন্টে একটা অর্ডার দিল, আমি নিজেই বুঝি না আমার চাকরি যে এখানে, একই অর্ডারে স্কুল এন্ড টিচার টেক আপ করলো। ওই আমার চাকরি। আমি চাকরি লেগে কোনো প্রেয়ার করি না। খুব সুন্দর চাকরি। চলুন, কত বছর আপনি ছিলেন সেই চাকরি, মানে মাস্টার চাকরির পিরিয়ডটা কত? 10 বছর চাকরি। 10 বছর টানা এক জায়গায় চাকরি করার পর আপনি কোথায় আসলেন? তারাপুর মজুমদার বাজার। মানে স্কুলটার নাম তো আছে, জায়গাটা মজুমদার বাজার। স্কুলের নামটা 684 হাজি হামিদ রাজা এলপি স্কুল, যেটা মানে মাসুম ডাক্তার আমরা আছে না, মাসুম ডাক্তারের দাদার নাম হামিদ রাজা। ওই হামিদ রাজা এলপি স্কুলে ট্রান্সফার নিয়ে আইছি। কত বছর করলেন এখানে? আরো 27 বছর একই স্কুলে। আমার বাসার কিনারে একটা এলপি স্কুল আছে, কইতে গেলে অনেক হয়। তা আমি আমার বাবার বাড়িতে আছিলাম, আমি হেড মিস্ট্রেস। এখানে যখন আইছি তখন একজন আছে স্কুলের টিচার, হে অটোমেটিক হেড। আমি হেড পোস্ট থেকে এখানে আসার পরে আমি অ্যাসিস্ট্যান্টও ঢুকলাম। তো গভর্নমেন্টের নিয়ম হইল, তার কাছে তো আমাদের সবারই লিস্ট আছে, সে কোন স্কুলে কাজ করে কি পোস্টে। আমারে আবার যে দেখলো যে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে মজুমদার বাজার স্কুলে আছি, তখন ট্রান্সফার করলো আমার বাসার পাশে একটা স্কুল, এটাতে হেড টিচার নাই। ওটা মানে হেড টিচারের পোস্টে আমারে নিয়ে আইলো। নিয়ে আওয়া মানে অর্ডারটা আইতে আইতে মজুমদার বাজার কমিটির মানুষ ওইগুলো রাগ হইয়া হলো, আমরা দিদিমণি আইবার বছর দিন হয়েছে না, তারা ভাবছে আমি ট্রান্সফার নিয়ে আইছি বাসার কিনারে। তো আইছেন সব আমার ঘরে, দিদিমণি আপনি কে লাগিয়ে আমার স্কুল ছাড়িয়ে আইলাম। বললাম না তো, আমি ছাড়ছি না, আমি তো আইসিও না, অর্ডার আমি আইছি না এখনো। তারা খবর পাইলিছে, আমি বললাম না আমি তো আইছি না বাসার কিনারও। এরপরে তারা অফিসে গিয়া সেখানে অনুরোধ করিয়া আমার স্টে করাইল। দীর্ঘ কত বছর আপনার চাকরি জীবনটা? 27 বছর। 37 10 বছর আর এদিকে 27 1 বছর মাইনাস, কারণ তখন তো বেঞ্চার আছে। ঠিক আছে, দীর্ঘ 37 বছর পর গড়ে 30 বছর চাকরি করলেন। আচ্ছা, তারপর নেক্সট চাকরি অবসরপ্রাপ্ত হওয়ার পর কি করলেন? হওয়ার পর মাত্র 2 বছর গেছে কিনা, 98-এ রিটায়ার করছি। 2000-এ পাবলিকে মানে একটা অপেক্ষা করে যে আমি রিটায়ার করার পরেই তারা ওই যে পলিটিক্যাল লাইনে আমারে নিয়ে ঢুকাইব। অনুরোধ করলেও আমি তখন কইছি আমি তো কোনো ছোটবেলার থেকেই আমি ঝামেলাত, সংসার নিয়ে, বাবার বাড়ির সংসার, তারপরে স্কুল, তারপরে এখানে পলিটিক্যাল সম্পর্কে আমার বিন্দু মাত্র কোনো আইডিয়া নেই। আচ্ছা, তো সময় মতো একটা বুট দিতাম, যখন বুট দেওয়ার অধিকার হইলো বুট দিছি, কিন্তু আইডিয়া নাই। এরা খুব অনুরোধ করিয়া জোর চাপাইয়া কইল আমরা চালাইয়া নিমু, আপনার পঞ্চায়েতে কিচ্ছু করতে লাগতো না। এই এরিয়ার তো মুসলিমও বেশি, আমার এরিয়া মুসলিম হিন্দু সবে মিলিয়ে এক কথা। মিটিং ডাকাইয়া কইল ম্যাডাম আপনারে আমরা দিকদারি দিতাম না, আপনি শুধু নমিনেশনটা দিতে লাগবে। একবারে ছোট বড় সবই নমিনেশন না দিলে এটা আমরা মানতাম না। ওই নমিনেশন দিলাম, তারপরে একটা ইলেকশন বলতে যে হাঁটা খরচ করা আমার আর কিছু লাগলো না, সবই তারা ওই দিকে সবই তারা করছে।
কাজেই আমি তার প্রশংসা না করিয়া পারি না। আচ্ছা। পঞ্চায়েত হইয়া কি করলাম না করলাম এটা তারা বুঝবে, তারা জানবে। আমি করছি এই কথা আমি নিজের মুখে বলি নাই, এখনো তো বলি। যারা পডকাস্ট চ্যানেলে আপনার ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করবেন উনারা আপনি কি কি করেছেন না করেছেন। তো আপনি 10 বছর পঞ্চায়েত সভানেত্রী ছিলেন। তো এবারে আমি যাব আপনার কাছে, যেটা আমরা যে নামে আমরা চিনি উনাকে, ধামাইল শিল্পী। তো ধামাইলে কিভাবে আপনার আশা? ধামাইলের আশাটা ওই ছোটবেলার থেকে, ছোটবেলা গ্রামের পরিবেশে যার বাড়িতে বিয়া হোক, অন্নপ্রাশন হোক, কীর্তন, ধামাইল একটা থাকেই সব জায়গাতে। কোনো জায়গাতে না থাকলে সেটা জানি না। তো ছোট তো তখন তারা সঙ্গে সঙ্গে অল্প অল্প ট্রায়াল যাইতাম। বাবা খুব বকতেন, মা কাকি জেঠি এরা সবাই এক ঘরে, বা আমার বাড়িতে অন্য বাড়িতে অনুষ্ঠান হইলে তারা ধামাইলে আমরা কয়েকজন মেয়ে ফাঁকে ফাঁকে তার সঙ্গে উৎসাহিত হইয়া ঢুকতাম। আর জন্মাষ্টমী তো বছর একটা মন্দির আছে, তো 12 মাসে 13 পার্বণ, তো কন্টিনিউ একটার পর একটা লেগেই থাকে। তো জন্মাষ্টমীতে, প্রত্যেক জন্মাষ্টমীতে মা কাকি জেঠিয়ারা কীর্তন করত। আর আমরা কয়েকজন মেয়ে, কত আর বয়সের 10-15 বছর, 15, 16, 17 ওই রকম। এর আগে তো আমার মা বাবা মারাও গেছেন। তা 20 বছর পর্যন্ত, মানে আমার তখনও বিয়া হয় না, আমি তো তখনকার দিনে তো 20 বছর অনেক বেশি। কিন্তু আমার যে দায়িত্ব আছে, ভাই বোন দেখাশোনা, ক্ষেত খামার দেখাশোনা, বাড়িতে থাকা, তারপরে বাবার নামে স্কুল গড়া, অনেক 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 অনেক। তো আমি থাকতাম বাড়িতে, আর ওই তাদের সঙ্গে তাকে তাকে ধামাইলের উৎপত্তিও গ্রামে। সঙ্গে যেহেতু আমি প্রথমেই বলে দিয়েছি উনি একদম বিশিষ্ট ধামাইল শিল্পী, বরাকের নয় তথা আসামবাসীর অনেক জায়গায় গিয়ে উনি ধামাইল নৃত্য পরিবেশন করেছেন। অনেক কিছু জায়গায় মানে বিহু পর্যন্ত ওনাকে ডেকে নিয়েছে আসামের অনেক জায়গা থেকে। কোন কোন জায়গা থেকে আসামে? গুয়াহাটি, যোরহাট, ডিব্রুগড়, বিভিন্ন এক এক বছর এক এক জায়গার লোক এসে, লোকের সঙ্গে এখানে অসমীয়া মানুষ আছে, এরা সঙ্গে যোগাযোগ করে আমাকে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। ওই যে অসম সাহিত্য সভা স্কুলে, ওইখানে তাদের ফাংশন হইতো, বিহুর উৎসব, রঙ্গালী। আচ্ছা, প্রতি বছর আপনারা গ্রুপ নিয়ে যান, টিম নিয়ে না? ওইখানে পারফর্ম হয়, ধামাইল পরিবেশন হয়, প্রাইজ টাইজ আসে না? চলুন আমরা ওনার গ্রুপের আর প্রাইজ গুলা একবার দেখি। বিনাপানি নাচ সম্প্রদায়, রায়গড়, তারাপুর, শিববাড়ির ও শিলচর, কাছাড়, আসাম। এই যে উনি হচ্ছেন বিনাপানি নাথ, আর উনার টিম, ধামাইলের টিম, আমাদের বরাক ভ্যালির বিখ্যাত যেটা ধামাইল শিল্পী বিনাপানি নাথ শ্রদ্ধেয়া, উনার টিম। ওনারা সবাই একে একে আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দেব। তো মানে পুরোটা অধিবাস, যে কোনো অধিবাস, বিয়ের অধিবাস হোক, পুজোর অধিবাস হোক, পৈতা, অন্নপ্রাশন, যে কোনো অধিবাসের যেটা জল ভরার পর যেটা ধামাইল হয়, আমাদের খুব একটা আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি হয় এই ধামাইলের মাধ্যমে। তাহলে চলুন এই ধামাইলটা আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করি। ছিলাম জলে, আমরা গিয়াছিলাম জলে, সৈকো গিয়াছিলাম জলে, এগো সামনে নটবর, এগো সামনে নটবর, এগো সামনে নটবর, দেইকে আইলাম তরু কদমে তোলে, এগো সামনে নটবর, এগো সামনে নটবর, দেইকে আইলাম তরু কদমে তোলে, আমরা গিয়াছিলাম জলে, সৈগো গিয়াছিলাম জলে, হায় হায় সামের মাথায় মোহনে চূড়া, বামে হালিয়া পড়ে, সামের মাথায় মোহনে চূড়া, বামে হালিয়া পড়ে, চূড়া বামে হালিয়া পড়ে, সৈগো বামে হালিয়া পড়ে, চূড়া বামে হালিয়া পড়ে, সৈগো বামে হালিয়া পড়ে,
আমরা গিয়াছিলাম জলে সৈগ গিয়াছিলাম জলে হায় হায় স্বামীর হাতে মোহন ভাসি রাধা রাধা বলে স্বামীর হাতে মোহন বাসি রাধা রাধা বলে বাসে রাধা রাধা বলে সৈগ রাধা রাধা বলে ভাসে রাধা রাধা বলে সৈগ রাধা রাধা বলে আমরা গিয়াছিলাম জলে সৈগ গিয়াছিলাম জলে আমরা গিয়াছিলাম জলে সৈগ গিয়াছিলাম জলে আহার স্বামীর গলে বনমালা জোরিয়া জোরিয়া পড়ে স্বামীর গলে বনমালা জোরিয়া জোরিয়া পড়ে মালা জোরিয়া জোরিয়া পড়ে জোরিয়া জোরিয়া পড়ে মালা জোরিয়া জোরিয়া পড়ে সৈগ জোরিয়া জোরিয়া পড়ে আমরা গিয়াছিলাম জলে সৈগ গিয়াছিলাম জলে আমরা গিয়াছিলাম জলে সৈগ গিয়াছিলাম জলে আহার স্বামীর হাতে মোহন বাসি রাধা রাধা বলে আয় স্বামীর হাতে মোহন বাসি রাধা রাধা বলে বাসে রাধা রাধা বলে সৈগ রাধা রাধা বলে বাসে রাধা রাধা বলে সৈগ রাধা রাধা বলে আমরা গিয়াছিলাম জলে সৈগ গিয়াছিলাম জলে হায় হায় স্বামীর মা যায় পিত দোড়া পবন বেগে হিলে হায় স্বামীর মা যায় পিত দোড়া পবন বেগে হিলে ঘোড়া পবন বেগে হিলে পবন বেগে হিলে ঘোড়া পবন বেগে হিলে সৈগ পবন বেগে হিলে দোড়া পবন বেগে হিলে সৈগ পবন বেগে হিলে আমরা গিয়াছিলাম জলে সৈগ গিয়াছিলাম জলে আমরা গিয়াছিলাম জলে সৈগ গিয়াছিলাম জলে হায় হায় স্বামীর পদে সোনার নপুর রুনুর ঝুনুর বাজে হায় হায় স্বামীর পদে সোনার নপুর রুনুর ঝুনুর বাজে ও নপুর রুনুর ঝুনুর বাজে সৈগ রুনুর ঝুনুর বাজে নপুর রুনুর ঝুনুর বাজে সৈগ রুনুর ঝুনুর বাজে নপুর রুনুর ঝুনুর বাজে সৈগ রুনুর ঝুনুর বাজে আমরা গিয়াছিলাম জলে সৈগ গিয়াছিলাম জলে আমরা গিয়াছিলাম জলে সৈগ গিয়াছিলাম জলে আমরা গিয়াছিলাম জলে সৈগ গিয়াছিলাম জলে আচ্ছা এখন আমরা এই জায়গাতে মানে এমনি একটা মানে রিহার্সালের মতো জোর জোনুর বাজে সৈগ রুনুর জোনুর বাজে পুরে রুনুর জোনুর বাজে সৈগ রুনুর জোনুর বাজে আমরা গিয়াছিলাম জলে সৈগ গিয়াছিলাম জলে আমরা গিয়াছিলাম ওই স্টেজ তো আমরা দেখতে পেলাম ৮৬ বছরের বয়স্কা বৃদ্ধ মহিলা এত সুন্দর করে তালিম দিয়ে যাচ্ছেন।
মানে এটা ভাবা যায় এই বয়সেও কিন্তু উনি একদম পুরোটা তালিম দিচ্ছেন, ওই হিসেবে ওনারা কিন্তু সবাই ধামাইল দিচ্ছেন। তো আপনারা যেহেতু আমার সাথে আছেন, উনি সুনন্দা নাথ, আমাদের এতদিন ধরে যে উনি প্রোগ্রাম করে যাচ্ছেন, তালিম দিয়ে যাচ্ছেন, আপনারা তো অনেক জায়গায় গিয়ে প্রোগ্রাম করছেন, মানে এটা একটা ভালো লাগা মুহূর্ত না? তা আপনারা কি উপভোগ করছেন ওনার এই যে? সবাই এক পরিবারের মতোই ভাবি আমরা, সবাই যখন রিহার্সেলে আসি একটা জায়গায় জড়ো হই, খুব আনন্দ হয়। মানে প্রোগ্রাম থেকে রিহার্সেলই বেশি আনন্দ হয়, তারপরে তো প্রোগ্রাম করি, খুবই আনন্দ হয় সবাই মিলে। আর উনি আমাদেরকে এত সুন্দর করে কোনো ধামাইলের তালিম দিচ্ছেন যে কোনো রাগ নেই, কিছু নেই, খুব সুন্দর করে আমাদের তালিম দিয়ে যাচ্ছেন। উনি আমাদের বাড়িতেও যান, যেখানে ডাকি উনি ওখানে গিয়ে রিহার্সেল করেন, খুবই ভালো লাগে। লাগে মা তো অনেক জায়গায় গিয়ে অনেক কিছু প্রাপ্তি উনার হয়, এত মানে খুব আনন্দ, এটাই আমাদের মহিলা। তো কিরকম খুব ভালো লাগে, এটা একটা বিরাট প্রাপ্তি, বাসায় প্রকাশ করতে পারবো না। উনার জন্য আমরা সবাই মিলে যে একটা আনন্দ উপভোগ করতে পারি বা আগামী তো করবো, এটাই আশা রাখি। ধন্যবাদ। তোমাদের কি অভিমত বলো? আমাদের তো কি বলবো, বলার কিছু নেই, কোনো ভাষা নেই। তো ওনার যে এত বয়স হয়েছে, আমাদেরকে তালিম দিয়ে যাচ্ছেন, যে মানে অনেক অনেক বেশি আমাদের খুবই ভালো লাগছে আর কি। কিছু কি বলবো, কোনো বলার আর ভাষা নেই আর কি। বলার ভাষা নেই তো, সবাই বুঝতেই পারছেন বলার ভাষা নেই, মানে ভাষা হারা সবাই, সবাই মিলে আনন্দ ফুর্তি করেন এভাবে। ওনারা এত সৌভাগ্য যে উনাকে পেয়েছি, মানে ওনার মতো সরল ওইটাই মানে একদম কোনো ইয়ে নেই। হ্যাঁ, যে আমাদেরকে এত সুন্দর করে কিভাবে মানে ধামাইলকে সাজিয়ে করতে হয়, তালে ফেলতে হয়, আমাদেরকে তালিম দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, মানে ওনার পরবর্তী প্রজন্মকে পুরোটা একদম শিখিয়ে গেছেন, শিখিয়ে যাচ্ছেন। হ্যাঁ, পুরো এখনো পর্যন্ত কিন্তু পুরো আমাদের পুরো ট্রেডিশন মেনে করাচ্ছেন। ড্রেস হোক বা ধামাইলের স্টেপ হোক, সবকিছুতেই কিন্তু উনি পুরো আমরা দেখতে পাই। মানে ধামাইলের সাথে আজকাল কিন্তু যে হিন্দি কালচারের যেটা এটা ঢুকে যায়, হিন্দি বা আপনারা যেটা ধামাইল করলেন পুরোটা কিন্তু একদম এটা সেই তামিল দিয়ে, ধামাইলের তামিলেই কিন্তু হয়েছে। এটাই আর কি, এটাই অরিজিনাল ধামাইল। গিজিবিজি হইলে এটা নৃত্য হয়ে যায়, এটা ধামাইল হয় না। গিজিবিজি হলে সেটা নৃত্য হয়ে যায়, এটা ধামাইল হয় না। তো সত্যি মানে আমার কি আমাদের প্রত্যেকের একটা মানে জানার ইচ্ছে হচ্ছে ওনার কাছ থেকে, মানে নব প্রজন্মের জন্য আপনি কি ভাবছেন এই ধামাইল নিয়ে? ওরা কি কিছু করেছেন আপনি ওনাদের নব প্রজন্মের জন্য? হ্যাঁ, নব প্রজন্মের জন্য এরকম কিছু সুযোগ সুবিধা এসেছে আপনার কাছে? আসছিল। আচ্ছা, একটা কর্মশালা, ধামাইল কর্মশালা। আচ্ছা, সেটা কোন জায়গায় ঠিক মনে নাই, ওই শিলচরেই নেতাজি মেমোরিয়াল হাইয়ার সেকেন্ডারি স্কুল, ওই রাঙ্গিরখাড়িতে 10 দিনের কর্মশালা ছিল। মেয়েরা, নব প্রজন্ম, বয়স্ক কেউ না। আমার খুবই ভালো লাগছে, এরা এত ইন্টারেস্টেড। 2 দিন 4 দিন 5 দিন তার খুব সব একে আগে আইয়া ঢুকতো। স্টেজও 10 জন নিয়ে গ্রুপ ছিল তো। বা 10 জন করে একটা গ্রুপ। কতটা গ্রুপ ছিল টোটাল? ও 5টা 6টা গ্রুপ, 5টা 6টা গ্রুপ ছিল, 10 জন করে একটা গ্রুপে। তাহলে তো নিশ্চয়ই খুব সুন্দর হবে। হ্যাঁ, ডেইলি 3বার এক গ্রুপরে 3বার 4বার করিয়া মানে শিখাইতাম। তো ওরা খুব খুশি। সবে অ্যাড্রেস নিচে আইছে, বাসা দেখা করে। আর মানে খুশি বলতে বাস্তবে কি এরার গার্জিয়ানরাও আসতো। যেহেতু আমরা প্রথমেই জেনেছি মানে উনি যেভাবে স্কুল তৈরি করেছেন জনগণের ইচ্ছায়, তারপর আবার উনি যখন মানে আফটার রিটায়ারমেন্ট উনি আবার 10 বছর উনি গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী ছিলেন, তাহলে বুঝতেই পারছেন উনি কতটা জনপ্রিয়। তো এটা যদি একটা ছোট্ট ভিডিও থাকে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব, সেই কর্মশালার ভিডিওটা। আর কি বলতে চান আপনি এই আজকের যে প্রজন্মের ধামাইল নিয়ে কিছু বলতে চান? অনেক জায়গা থেকে তো আপনি অনেক সম্মানিত হয়েছেন, ইভেন কি বাংলাদেশ থেকেও এসে আপনাকে সম্মানিত করেছে। এখানে এসে ওরা ইলুরা হোটেলে থাকার ব্যবস্থা করছে, এরা অনেকজন। এরপরে আমার বাসাতে আসি আমাকে নিয়ে গেছে, আগের দিন ফোনে যোগাযোগ করছে, পরের দিন নিয়ে গেছে। প্রোগ্রামটা ওইখানে হয়েছে। তো অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই
থাকবেন শিবানী এক্সপ্লোরার পডকাস্ট চ্যানেলে। আর আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এইভাবে আসার জন্য। অনেক বয়স্ক মহিলা উনি, 86 বছর এখন উনার বয়স চলছে। তা সত্ত্বেও উনি কিন্তু যে কোনো জায়গায় যান, যে কোনো জায়গায় ডাক পড়ে উনি কিন্তু যান। এখনো পর্যন্ত ওনার সেই মানে কি বলবো, মানে মানসিকতাটা আছে এখনো পর্যন্ত উনার। আপনার কিরকম লাগলো শিবানী এক্সপ্লোরার পডকাস্ট চ্যানেলে? খুবই ভালো। অনেক কিছু জানলাম উনার বাল্য জীবন থেকে শুরু করে একদম এখন চলছে উনার বয়স 86 বছর। অনেক কিছু জানলাম, আপনাদেরকে দেখালাম। আর আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে। আর আমার পডকাস্ট চ্যানেল থেকে একটা সামান্য সম্মাননা জ্ঞাপন করছি আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসার পর থেকেই আমাদের অনেক আলোচনা হয়েছে। সেই আলোচনার স্টার্টিং থেকে, মানে আমার একদম বাল্য জীবন থেকে আরম্ভ করে বর্তমান অবধি সবকিছু আলোচনার পর আমরা এই যে সম্মাননাটা আমার এই শিবানী মেয়েটা, আমি মেয়েই বললাম, আমার তো শিবানীর পিসিমা হই আমি। আমার খুবই আনন্দ লাগলো। আমি আশীর্বাদ করি যেন এই প্রোগ্রামগুলি, আমার এই শিবানী মায়ের কাজটা উত্তর বর্ধিত হয় এবং সাফল্যমণ্ডিত হয়। অশেষ ধন্যবাদ। এভাবে আশীর্বাদ করবেন যেন আরো এগিয়ে যেতে পারি। আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আর ফিরছি আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের জন্য এখানেই।